গাল গাল খেয়ে ভূত হয়ে গেল আর সে মহানন্দে কাম সেরা ফাঁসি খেয়ে বসে আছে। দেখিস কেমন চালাক, চালাকের চালাক। এই রেজওয়ানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। মোস্তফা সরোয়ার ফারুকের কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এই কাজে আরো অগ্রসর হয়েছে। দেখেন নিউজটা কি কইছে, ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কোন তো রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা? সে তো পরিবেশ মন্ত্রী, তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি এমনি গেলাই না, সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? এখন কবে সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করব? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টারা জিজ্ঞেস করেন, তো সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইলো, সেটা নিয়েও সে বয়ান দিতে আসছিল। এই যে শুনেন, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী? এমন কইতে পারেন, সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে, মেনে নিলাম। এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই না কইছে? কয় নাই, বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে। কইছে না যদি রাজনীতিবিদ সংস্কার করে তাহলে 53 বছর তারা কি করেছেন। বাংলাদেশে চলতেছিল কাজল রানীর গুমের ঘটনা, একের পর এক গুম থেকে ফিরে আসার জানাচ্ছে আয়না ঘরের গল্প। সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার। দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক। হাসিনার সামনে তখন দুইটা কাজ, বিদেশিদের বোঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না, এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই, তদন্তও হয় নাই। বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা, এত চাপাচাপি কইরো না। আর দুই নম্বর হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে, বিএনপি করছে, আমরা করলেই দোষ। তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন। ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না, ওই যে ওইটা। বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুমি। তাসনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে, তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন? যাই হোক, আজ এইবার দেখি জিয়ার আমলে কি গুম হয়েছিল। গুম বইলা যেটা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ। 1977 সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয়, তারিখটা 2 সেপ্টেম্বর। একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে। 2 অক্টোবর ভোরবেলা আর্মি সিল সিগন্যাল ব্যাটালিয়নের শেখ আব্দুল লতিফ একটা ক্র্যাকার ছুড়ে এবং রাইফেলে গুলি ছড়ে। এটা পুরো পরিকল্পিত সংকেত। এই সংকেত শুই না শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে। এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কর্মীতলা বিমান ঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয়। প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় 700 সৈন্য এবং বিমান কর্মীরা আক্রমণ করে, যারা অস্ত্র এবং গোলা বারুদ লুট করে। সেনানিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিফলেট ছড়ায় দেওয়া হয় সৈনিকদের মাঝে। সকাল 5টায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা, যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল। বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে, দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান। এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর, রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল। এবং এই বিদ্রোহের সময় 11 জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয়। শুধু তাই না, একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তার সন্তান নিহত হয়। গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদ, গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী, উইং কমান্ডার আনোয়ার শেখ, স্কোয়াড্রন লিডার মতিন, ফ্লাইট লেফটেন্যান্ট শওকত জান চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ, ফ্লাইং অফিসার মাহবুল আলম, ফ্লাইং অফিসার আখতারুজ্জামান, পাইলট অফিসার MH আনসার, পাইলট অফিসার নজরুল ইসলাম, পাইলট অফিসার শরীফুল ইসলাম। শুধু এই না, বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের 16 বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে। এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না। রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল, বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল।
এখন সেনা বিদ্রোহ হইলে খুনোখুনি করলো, কি করবে সরকার? যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে, তাই তো? ঠিক কিনা? নাকি বলবে মেরা সকল শের কন্যা, তাই বলে কি প্রেম দেব না? সেনা বিদ্রোহ হয়েছে, সেটা দমন করা হয়েছে। সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে, এটা জানে। দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। সারা দুনিয়া এটাই নিয়ম। সারা দুনিয়া যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে, কোনো আলাদা কিছু ঘটবে না, সম্ভব না। তাহলে জিয়া সরকারের দোষ কোথায়? এটাকে গুম কেন বলা হইতেছে? এটা গুম বলার কোনো কারণ আছে? গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ কোর্ট মার্শাল হচ্ছে, তার একটা লিখিত পরিত আছে, তো তার একটা আইন আছে, তো তার নাম আছে, একটা বিচার হচ্ছে, তো যেরকমই বিচার হোক। প্রেসিডেন্ট মুশাররফ সরকার গুম কমিশন করেছে, সেই গুম কমিশনকে গুম বলে বলে না, না বলার পেছনে যুক্তিযুক্ত কারণ আছে, সেই জন্য বলে না। যাই হোক, এই যে হাসিনার বয়ান, সেটা তো সে পলিটিক্যালি বলছে, মায়ের কান্না নামে সংগঠন করছে। এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য। কি কি অ্যাসেট বানাইছে? প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে, নাম দিছে গণফাঁসি ৭৭। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে, নাম দিছে নাটের গুরু। আর এটা টেলিছবি করেছে সিআইএ ফান্ডে, নাম হইতেছে আয়েশা। আনিসুল হক আয়েশা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়ে। সেই উপন্যাসকে ২০১৮ সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক, বিশেষ পরিচালক। কে সে? মোস্তফা সারোয়ার ফারুকী। ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে। এই মোস্তফা সারোয়ার ফারুকী পত্রিকায় লিখেছে সিনেমার আয়েশার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল, সে গুম হয়েছিল। লিখিচ্ছে আয়েশারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূত ভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয়, তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না। ফারুকী স্ট্যাটাস দিয়া জানায় যে ওই কেন ওই সময়ের গুমের কথা বলছে, কেন এখনকার গুমের কথা, মানে হাসিনার আমলের গুমের কথা কইছে না, বুঝছাও? মানে ওই সময় গুম হয়েছিল। বিশিষ্ট আওয়ামী স্পেন্সার, প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সারোয়ার ফারুকীর যে মেল বন্ধন, এটা অনেক দিনের কেমিস্ট্রি। পত্রিকায় লিখিচ্ছে ফারুকীর জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে, তিনি হইলেন সাহিত্যিক আনিসুল হক। উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকীর প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস, ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত। মরে যাই। তো ফারুকী তো আয়েশা বানায় কাইন্দা বুক ভাসাইছিলা, তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন ২০১৮ সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই ১৯৭৭-এর ঘটনায়? প্রশ্ন আসে নাই কেন? মানে প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল। ফারুকী তখন সিআরআই টেকা দিছিল, তো বুঝলাম সেটা কও নাই তখন। এখন একটা গুম কমিশন হয়েছে, এই প্রফেসর ইউনূসের সরকার, তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো, ক্যাবিনেটে বসো, সেই সরকার করেছে। সেই ১৯৭৭ সালের গুমের তদন্ত